আপনি এখন গল্প শিকারীর কবলে। আজ শুনবেন হুমায়ুন আহমেদ রচিত একটি ছোট গল্প, নিজাম সাহেবের ভূত। এই 5টা মাছ নিয়ে বড় সমস্যা হলো। জলটা নিয়ে আরো সমস্যা, গায়ে পড়ছে, একদম ঠিক হয়নি। পলিথিনের ব্যাগে 5টা শিঙি মাছ নিয়ে নিজাম সাহেব বাড়ি ফিরছেন। মাছগুলো যেন মরে না যায় সেজন্য তিনি বুদ্ধি করে ব্যাগে খানিকটা জল নিয়েছিলেন। এখন মনে হচ্ছে ব্যাগে জল নেওয়াটা চূড়ান্ত বোকামি হয়েছে। জল চুইয়ে চুইয়ে পড়ছে, তার প্যান্টে ইতিমধ্যে মাখামাখি হয়েছে। নিজাম সাহেব বুঝতে পেরেছেন তার 41 বছরের জীবনে তিনি বুদ্ধি করে যে কটা কাজ করেছেন সব কটাই চূড়ান্ত নির্বুদ্ধিতা বলে পরবর্তী সময়ে প্রমাণিত হয়েছে। আসলে বুদ্ধি খাটিয়ে তার কিছু করাটাই ঠিক হয়নি। 5টা শিঙি মাছের দাম 40 টাকা। ঠকেছেন বলেই মনে হচ্ছে। প্রতিটা শিঙি মাছের দাম পড়েছে প্রায় 8 টাকা। শিঙি মাছ সস্তা ধরনের মাছ, সাপের মতো কিলবিল করে। এই মাছ 8 টাকা পিস হতেই পারে না। বাড়ি ফিরলে স্ত্রীর কাছে প্রচণ্ড ধমক খেতে হবে। নিজাম সাহেবের স্ত্রী ফরিদা সুপারি গাছের মতো সরু, তার বুদ্ধিও সরু, তেজ ভয়াবহ। ফরিদার সরু বুদ্ধি এবং ভয়াবহ তেজের কাছে নিজাম সাহেব কেঁচোর মতো হয়ে থাকেন। মাঝে মাঝে মনে হয় মাপ মতো গর্ত পেলে গর্তে ঢুকে যেতেন। বাজার দেখে ফরিদা কি বলতে পারে তা নিজাম সাহেব কল্পনা করতে করতে যাচ্ছেন। কল্পনা করতে ভালো লাগছে না, কিন্তু উপায় নেই, অন্য কিছু মাথায়ও আসছে না। প্রথমেই ফরিদা বরফ শীতল কণ্ঠে বলবে, মাছ আর তরকারি আলাদা এনেছো তো? ওই দিনের মতো মাছ তরকারি সব একসাথে আনোনি তো? না, আজকে সে ভুল হয়নি। কাঁচা সুপারি আনতে বলেছিলাম, এনেছো? না ভুলে বসে আছো? যেটা বলা হয় সেটা তো মনেও থাকে না। উফ, মনে আছে। শিঙি মাছ আনতে বলেছিলাম, এনেছো? না রাক্ষসী মাগুরের বাচ্চা নিয়ে এসেছো? তুমি তো কচি খোকা, যে যা বলে তাই বিশ্বাস করো। আশ্চর্য মানুষ। কত করে নিয়েছে? 25 টাকা, 5 টাকা পিস। 5টা মাছ 25 টাকা নিল? বাড়ি থেকে টাকার গাছ পুঁতে রেখেছ? না তুমি বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার? একটু দাম বলবে আর তাই হুট করে নিয়ে নেবে? মেচো হাটায় গিয়ে কি বড় লোকের চাল দেখাও? দরদাম করতে ভালো লাগে না? না, 5 টাকা পেয়ে শিঙি মাছ এনেছ? কি মনে করে কিনলে? এই শিঙি মাছগুলোর শিং কি সোনা দিয়ে বাঁধানো? ফরিদার এইসব কথা তাকে মাথা নিচু করে শুনতে হবে, কোনো উপায় নেই। মাছ যদি 3 টাকা পিস বলতাম তাহলেও মুখ করত। আসলে আমার গলার ফুটোটাই সরু, ওই জন্য মিথ্যেটা ঠিক মতো বের হয় না। ঝিনুকের চুন কই? ঝিনুকের যে চুন আনতে বলেছিলাম সেটা কোথায়? আনোনি? এই রে সর্বনাশ! নিজাম সাহেব চমকে উঠলেন। ঝিনুকে চুন আনা হয়নি? কি সর্বনাশ! ভেবে রেখেছিলেন সব বাজার শেষে চুনটা কিনে নেবেন। একটাই ভুল হয়েছে, কাঁচা সুপারি কেনার সময় চুনটা কেনা উচিত ছিল। চুন ছাড়া বাড়িতে যাওয়াই যাবে না। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার উচিত ছিল পেছন ফিরে যে দিক থেকে এসেছেন সেই দিকেই রওনা হওয়া। তা না করে তিনি ঠিক করলেন রাস্তা পার হবেন। প্রাচীন এক কুসংস্কার আছে, যে রাস্তায় আসবে সেই রাস্তায় ফেরত যাওয়া যাবে না। রাস্তা বদল করতে গিয়েই দুর্ঘটনাটা ঘটল। 10 টনি একটা ট্রাক তার গায়ের ওপর এসে পড়ল। তাকে চাপা দিয়ে উল্কার গতিতে পার হয়ে গেল। অ্যাক্সিডেন্টের পর ট্রাকওয়ালারা খুব সাবধানে থাকে, ট্রাক থামায় না। ট্রাক থামালে পাবলিকের হাতে মার খেতে হবে, এটা হতে দেওয়া যায় না। 10 টন মাল বোঝাই একটা ট্রাক নিজাম সাহেবের ওপর দিয়ে চলে গেছে। তারপরেও তিনি খুবই বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলেন তিনি তেমন ব্যথা পাননি। ইঞ্জেকশনের সূচ ফোটার মতো ব্যথা,
যা মোটেই ধর্তব্য নয়। ট্রাক চাপা পড়লে ব্যথা পাওয়া যায় না, এই সত্য আবিষ্কারের আনন্দ নিয়ে তিনি উঠে দাঁড়ালেন। হাতের তরকারির ব্যাগ, মাছের ব্যাগ সব ছিটকে পড়ে গিয়েছিল। মাছের ব্যাগ থেকে মাছগুলো বের হয়ে এঁকে বেঁকে চলে যাচ্ছে। নর্দমার মধ্যে পড়লে এদের আর পাওয়া যাবে না। নিজাম সাহেব ব্যস্ত হয়ে মাছগুলোর দিকে ছুটে গেলেন। বাড়িতে শিঙি মাছ না নিয়ে গেলে ভূমিকম্প হয়ে যাবে। তিনি ট্রাক চাপা পড়েছেন এই ঘটনা শুনেও ফরিদা তাকে রেহাই দেবে না। নিজাম সাহেব উবু হয়ে বসলেন। মাছগুলো ধরতে গেলেন, কিন্তু ধরতে পারলেন না। আঙুলের ফাঁক দিয়ে অদ্ভুত উপায়ে মাছগুলো বের হয়ে যাচ্ছে। কি আশ্চর্য ব্যাপার! ঘটনা কি? এর মধ্যে প্রচুর হইচই শুরু হয়েছে। রাস্তার উপর শত শত লোক জমে গেছে। মনে হচ্ছে ভয়ঙ্কর একটা কিছু ঘটেছে। নিজাম সাহেব উঠে দাঁড়ালেন। কৌতূহলী হয়ে উঁকি দিয়ে দেখলেন রক্তে রাস্তা ভেসে যাচ্ছে। সেই রক্তে মাখামাখি হয়ে যে শুয়ে আছে সে আর কেউ না, তিনি নিজে। এই দৃশ্য দেখার পরেও তার বুঝতে কিছুটা সময় লাগলো যে তিনি আসলে মারা গেছেন। অপঘাতে মৃত্যুর পর মানুষ ভূত হয়, তিনিও তাই হয়েছেন, ভূত হয়েছেন। আর সেই জন্যই কেউ তাকে দেখতে পারছে না। তবে তিনি নিজে নিজেকে পরিষ্কার দেখতে পারছেন। যদিও তার শরীরগত কিছু পরিবর্তন হয়েছে, তিনি শিঙি মাছ ধরতে পারছেন না। হাতের আঙুলগুলো ভেদ করে তারা বেরিয়ে যাচ্ছে। মৃত্যুর আগে তার গায়ে যে পোশাক ছিল, ভূত হওয়ার পরেও তার গায়ে একই রকমের পোশাক রয়েছে। এমনকি শিঙি মাছের জল লেগে থাকা প্যান্টটা যে ভিজে গিয়েছিল এখনও ভেজাই আছে। প্যান্ট থেকে আষ্টে গন্ধও আসছে। ভূতেরা তাহলে গন্ধ পায়? আমি মরে গিয়ে কি ভূত হয়ে গেছি? ব্যাপারটা অদ্ভুত। তার মানে ভূতেরাও গন্ধ পায়। রহস্যজনক ব্যাপার, কিন্তু এখন রহস্য নিয়ে মাথা ঘামালে চলবে না। মাথার ভেতরটা ভোঁ ভোঁ করছে। মনে হচ্ছে একটু ধাতস্থ হতে সময় লাগবে। একটা সিগারেট খেতে পারলে হতো। আচ্ছা, ভূতেরা কি সিগারেট খায় কি জানি। অ্যাক্সিডেন্টের জায়গায় প্রচণ্ড ভিড়। পুলিশ চলে এসেছে। ট্রাফিক পুলিশ পোঁ পোঁ করে বাঁশি বাজাচ্ছে। কি হয়েছে সবাই এক নজরে দেখতে চায়। তিনিও উঁকি দিলেন। এমন ভিড় যে কিছুই দেখার উপায় নেই। নিজের ডেড বডি, অথচ তিনি নিজেই দেখতে পাচ্ছেন না। এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? তিনি ফাঁক ফোকর দিয়ে দেখার চেষ্টা করতে লাগলেন। এই সময় তার পিঠে হাত দিয়ে কে যেন বলল, স্যার, আপনি মারা গেলেন নাকি? জি। নিজের মৃত্যুর কথা নিজে কইতে খুবই লজ্জা লাগে, খুবই আফসোসের কথা। লোকটার কথায় নিজাম সাহেব অভিভূত হলেন। যখন মানুষ ছিলেন তখন এত সহানুভূতি নিয়ে কেউ তার সঙ্গে কথা বলেনি। ভূত হবার পর মানুষের সহানুভূতি পাচ্ছেন। থুড়ি মানুষের না, হয়তো ভূতের সহানুভূতি পাচ্ছেন। এটা তুচ্ছ করার ব্যাপার নয়। স্যার, আপনার নাম কি? নিজামুদ্দিন। আমার নাম মুতালেব। আমিও আপনার মতনই ভূত। ওই যে টাইলসের দোকানটা দেখতে আছেন, ইউরেকা টাইলস, ওই দোকানেরই ম্যানেজার আছিলাম আমি। দোকানের মধ্যেই পা পিছলাইয়া পইড়া গেছিলাম। সঙ্গেই মৃত্যু, হাসপাতালে নেওয়ারও সুযোগ হয় নাই। তারপর থেকে তো এইখানেই আছি, রাতে দোকানেই ঘুমাই। মেইন রোডের উপর দোকান তো, ট্রাক ফাক সারা রাত চলে, ঘুমটা ভালো হয় না। ভূতেদেরও ঘুমের প্রয়োজন হয়, এটা তো জানা ছিল না। অবশ্য ভূত জগৎ সম্বন্ধে কিছুই জানি না। মোতালেব সাহেবকে পাওয়ায় তার লাভ হয়েছে। সাধারণ জিনিসগুলি তার কাছ থেকে তিনি জেনে নেবেন। এইখানে দাঁড়ায় দাঁড়ায় সময় নষ্ট করে কি করবেন? চলে যান। কোথায় যাব? ভাবির কাছে যান। এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, ভাবির আশেপাশে থাকলেও তো একটা সান্ত্বনা। আর যাবটা কিভাবে? রিক্সা কইরা চলে যান। চালু একটা রিক্সা দেখা তার মধ্যে লাভ দিয়ে উইঠা বইয়া পড়েন। ব্যাস, আপনার তো আর ভাড়া টাড়া কিছু লাগবো না। তা আপনার বাসাটা কোথায়? কলা বাগান।
ওই দিকে যাইতে আসে একটা রিক্সা দেখে উঠা পড়েন। অবশ্য কোথাও যাইতে হইলে গাড়ি কইরাই যাই, তবে রিক্সা কইরা যাওনেরও একটা মজা আছে। নিজাম সাহেব চুপ করে আছেন। এতদিন ভেবেছিলেন ভূতরা বাতাস হয়ে ঘুরে বেড়ায়, এখন দেখা যাচ্ছে ব্যাপার সেরকম নয়। চলাফেরার জন্যে তাদেরও রিক্সা, বেবি ট্যাক্সি লাগে। মোতালেব বলল, স্যার আপনার মনটা কি খুব খারাপ? না না, মন খারাপ না, একটু লাগছে, মানে কথা নেই বার্তা নেই, হঠাৎ ভূত হয়ে গেলাম। তো একটু লাগবই, অনেকটাই লাগবো। আধ ঘন্টা আগেও তো ছিলেন মানুষ, এখন হয়ে গেলেন ভূত। আমি যখন ভূত হই কোনো অভিজ্ঞতাই নাই, কি করুম না করুম কিছুই বুঝতে পারতে আছি না। তখন আসিল ঘোর বর্ষা, আর আমি তো বেয়াকুবের মতো সারা রাত বৃষ্টিতে ভিজলাম। তার তো কোনো প্রয়োজনই আসিল না। আমরা ঐতিহাসে গিয়ে ভূত, আমরা তো যে কোনো বাড়িতেই গিয়ে ঢুকে পড়তে পারি, যে কোনো ফুটা ফাটা দিয়েই ঢুকে পড়তে পারি, তাই না? আগে জি। বুঝলেন ভাই সাহেব, সারা রাত বৃষ্টিতে ভিজা তো আমার হয়ে গেল সর্দি, বুকে কফ জমা গেল, সারা রাত খক খক কইরা কাশি, সে যে কি অবস্থা। ভূতেদেরও সর্দি হয়? আচ্ছা, ব্যাঙেগো যদি সর্দি হইতে পারে, আমাকেও ভূতেদের হইব না? আমরা কি ব্যাঙের চাইতেও খারাপ নাকি? না, তা না, মানে শুধু শুধু দেরি করতে আছেন কেন স্যার? চলে যান, ভাবির পাশে গিয়ে বসেন। আপনার মৃত্যু সংবাদ পাইয়ে তো ভাবি এখন আসারি বিচারি কইরা কাঁদতে আছেন। আপনার তো মজাও লাগবে তাতে। একটা রিক্সা নিয়ে চলে যান। শোনেন, একটু চোখ কান খোলা রাখবেন, আর একটু কেয়ারফুলও থাকবেন। কেয়ারফুল থাকবো কেন? কিছু কিছু সন্ত্রাসী ভূত আছে, ওইগুলি মরবার আগে বধ আসিল, মরবার পরে আরও বধ হইছে, শুধু শুধু মারধর করে। তাই নাকি? বলেন কি? এই তো পরশু দিনের কথা, একটা পাজেরও গাড়ি যাইতে আসিল। আমার আবার কি জানেন তো, গাড়ির প্রতি একটা লোভ আছে। গাড়ি দেখলেই আমার মনে হয় যে উঠটা বসি। বিকালের দিকে গাড়ি সইরা ঘুরতে খুব ভালো লাগে। পাজেরও গাড়িটা দেখা লোভ সামলাইতেই পারলাম না, লাভ দিয়া উঠা পড়লাম। গাড়ি তো যাইতে আসিল গুলশনের দিকে, কিন্তু একটু গিয়াই দাঁড়ায় পড়লো সিগনালে। আমি বেয়াকুবের মতো মাথাটা একটু বাইর করছি। ওই সময় আমারে দেখা 4-5টা সন্ত্রাসী ভূত আইয়া আমারে টাইনা বাইর করলো, আর বাইর কইরা কি মাইর মারলো! উফ, আমার এখনো গায়ে হাত পায়ে ব্যথা। বলেন কি? সর্বনাশ! জানেন তো স্যার, এই অপঘাতে যারা মারা যায় তারাই তো ভূত হয়। এই অপঘাতে মারা যায় কারা? এই সন্ত্রাসী, দাঙ্গাবাজ, খুনি, এই সমস্ত মানুষগুলা। আর এরা আমাদের মতো সাধারণ ভূতের ওপরে খুব অত্যাচার করে। কাওড়ান বাজারের দিকে একটা খুনি ভূত আছে, রামদা হাতে লইয়া বইয়া থাকে, আর কারোরে দেখলেই হু হু কইরা তাইরে আসে। ভুলেও কাওড়ান বাজারের দিকে কখনো যাইবেন না। জি, আচ্ছা। আর ওই মিরপুর 4 নম্বরেও যাইবেন না। কেন? ওইখানে আবার কি? মিরপুরে আছে 2 ভাই, সদ্রুল আর বদরুল। এই দুইটাই না একেবারে সাংঘাতিক ভয়ঙ্কর। আমার ফ্যামিলি থাকে মিরপুরে। 2 বছরও এইখানে যাই নাই, আমার মন তো মানে না, তাই চুপি চুপি গেলাম একবার। কিন্তু এমন কপাল যে যাওনের আগেই 2 ভাইয়েরাদের ধরা পড়িয়া গেলাম। আর তারপর একটা রামদা দিয়া আমার ডান পা ওটারে 2 টুকরা কইরা ফেলাইলো, আর ওই পাটা লইয়া ওরা লোফালুপি খেলে ফুটবলের মতো। কি সাংঘাতিক ব্যাপার বলেন তো! সেই ফাঁকে আমি কোনো রকমে পালাইয়া আইছি। 2টা মাস খুব কষ্টে কাটাইলাম। তারপর 2 মাস পরে ওই নতুন পা গজাইল। ও, পাও গজায়? তা গজায়, ওই লেজের মতনই গজায়। ভূত হওয়ার এই একটা সুবিধা। যখন পাওটা কাটা গেল তখন খুবই মনোকষ্টে আসিলাম, জানতাম না তো যে পা আবার গজায়। তারপর একদিন দেখি পাওটা গজাইল। এই যে দেখেন দেখেন, তবে গজানো পাটা না আগের মতো না, দুর্বল। তবু তো পাও গজাইছে। জানেন স্যার, এই ভূত জীবনে না দুর্ঘটনা কিন্তু লাইগাই থাকে। এই হাত পা গজানোর সিস্টেমটা যদি না থাকতো তাহলে বড়ই বিপদ হইতো। আচ্ছা, বলছি কি,
মাথা গজায়? মাথা কাটা পড়লে মাথাও গজায়, কিন্তু সেই মাথাটা সাইজে একটু ছোট হয়। মানে ভাই সাহেব, আপনি আমার সঙ্গে একটু আসবেন? মানে একা যেতে একটু ভয় ভয় লাগছে। আচ্ছা চলেন, আপনার ওপরে একটা মায়া পুইরা গেছে, আপনার একা ছাড়তে ইচ্ছা করতে আসে না। আর ভূত যদি ভূতেরে না দেখে তো কেটা দেখবে? ওই একটা গান আছে না, ভূত ভূতেরই জন্যে, ভূত ভূতেরই জন্যে। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার কি গান বাজনার চর্চা আছে নাকি? হ্যাঁ, তা আছে বটে। আমাকে তো সময়ই কাটে না, ওই গান বাজনা কইরা একটু সময় কাটাই। এবার চলেন, রওনা হই। তা গাড়িতে যাইবেন না রিক্সায় যাইবেন? রিক্সায় যাওয়াই ভালো, আপনার তো আবার চলন্ত গাড়িতে ওঠা অভ্যাস নাই, শিক্ষা যাইবেন। আমি শিখে যাব বলছেন? বাচ্চা থাকুনের জন্য সবই শিখতে হইব, সংগ্রাম করতে হইব। ভূতেদের জীবন জানেন তো, সংগ্রামী জীবন। ভূতেদের জীবন সংগ্রামী জীবন? আইচ পাশা খেলব রে ভূতনি তোর সনে, আইচ পাশা খেলব রে ভূতনি নিগুর মনে, পাশা খেলব রে তোর সঙ্গে। কি ধরনের সংগ্রাম? স্যার, ওই দেখেন একটা খালি রিক্সা যাইতে আছে, চলেন চলেন উইটটা পড়ি। লাভ দেবেন তো? একটা হাই জাম্প করেন, একটা হাই জাম্প দেন, হাই জাম্প দেন। ছোটোবেলায় হাই জাম্প দেন নাই? জি না, আমি তো ছোটোবেলায় কোনো জাম্প। ছোটবেলায় হাই জাম্প না দিলেও নিজাম সাহেব ভালোই লাভ দিলেন। রিকশার পাটাতনে গড়িয়ে পড়লেন। মোতালেব তাকে টেনে সিটে তুলল। নিজাম সাহেব বললেন, হ্যাঁ, আচ্ছা, এই যদি রিক্সায় প্যাসেঞ্জার ওঠে তাহলে আমরা কি করব? কোনো সমস্যা নাই, আমরা প্যাসেঞ্জারের কোলে বইয়েই চলে যাব। বুঝলেন স্যার, ভূত হওয়ার এই একটা মজা, মানুষের কোলে বৈশা বৈশাই জীবন কাটাইয়া দেওয়া যায়। মানুষের কোলে বসে জীবন কাটিয়ে দেবার ব্যাপারটা নিজাম সাহেবের খুব রুচিকর মনে হলো না। তিনি কিছু বললেন না, রিকশার হুট ধরে বসে রইলেন। হঠাৎ তার মনে হলো তিনি পিঠে এক ধরনের ব্যথা অনুভব করছেন, একটা অস্বস্তিকর ব্যথা, যেন মেরুদণ্ড ধরে কেউ একজন হালকাভাবে তাকে পেছন দিকে টানছে। ব্যথাটা শুরুতে হালকা থাকলেও রিকশা যত এগোচ্ছে ততই বাড়ছে। মোতালেবকে ব্যাপারটা বলবেন কি না তিনি বুঝতে পারছেন না। ভৌতিক ব্যাপার হয়তো সে অনেক ভালো জানে। রিকশায় চড়লে সব ভূতদেরই হয়তো পিঠে ব্যথা করে, এটাই হয়তো নিয়ম। কিন্তু ব্যথাটা বাড়ছে, কিছুতেই যাচ্ছে না। ব্যথা কমাবার জন্য নিজাম সাহেব খুক খুক করে কাশলেন। স্যার, কাশতে আসেন কেন? কাশি আসছে তাই, মানে এই জন্যে কাশলাম। ভূতেদের কি কাশা নিষেধ? না, কাশা তো নিষেধ না, কিন্তু কাশিটা ভালো ঠেকতে আসে না। আপনার পিঠে কি ব্যথা আছে? হ্যাঁ, ব্যথা করছে। মেরুদণ্ডে? আগে জি। সর্বনাশ! লাভ দিয়া নামেন, এখনই রিক্সা দিয়ে লাভ দিয়া নামেন। কি কি হয়েছে? সারে সর্বনাশ হয়ে গেছে, পিছন দিকে একবার তাকাইয়া দেখেন। নিজাম সাহেব পেছন ফিরে দেখলেন তার পেছনে রঙিন এক ফিতা, ফিতার এক মাথা তার পিঠে লাগছে আর অন্য মাথা অনেক দূরে চলে গেছে। মোতালেব বিরক্ত হয়ে বলল, বুঝতে পারলেন কিছু? জি না ভাই। আরে ভাই সাহেব, আপনি এখনো মরেন নাই। ডাক্তার আপনার জীবন বাঁচানোর চেষ্টা করতে আছে, আর কিছু ডাক্তারও আছে একবারে রুগীরে বাঁচানোর জন্য জীবন দিয়া দেয়। একজন মরতে চাইতে আছে, তারে মরতে দাও না, বাঁচাইয়ে তুলতে হইব। আরে বাঁচাইয়ে তুললে লাভটা কি? বলছি কি ভাই সাহেব, এই ফিতার ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। আপনার শরীরের লগে ওই ফিতাটা লাগানো আছে, ফিতায় টান পড়ছে মানে আপনারে গিয়ে আবার ওই শরীরের মধ্যেই ঢুকতে হইব। এইবার ব্যথা যন্ত্রণা আবার চিকিৎসাও চলবে। আপনি কি আপনার ওই শরীরে আবার ঢুকতে চান? আমি তো ঠিক বুঝতে পারছি না। কোনো দরকার নাই ভাই সাহেব, আপনি যেমন আছেন তেমনই থাকেন। দেখি ফিতেটা সেরতে পারি কিনা। আপনিও হাত লাগান, আর কয়েকজন ভূত পাইলে ভালো হইতো। এই ফিতাটারে সেরতে হইব।
আপনি এই টেলিফোনের খাম্বাটা ধইরা দাঁড়ায় থাকেন, শক্ত কইরা ধরবেন। আমি দেখি দু একজন ভূতরে পাই নাকি। উফ, কি বিপদেই না পড়লাম। নিজাম সাহেব টেলিফোনের থাম জড়িয়ে দাঁড়িয়ে রইলেন। তার পিঠের টান বাড়ছে। তার একবার মনে হলো থাম শুধু তাকে বুঝি উড়িয়ে নিয়ে যাবে, এমন টান। ইতিমধ্যে মোতালেব 3-4 জন ভূত নিয়ে উপস্থিত হয়েছে। তারা ফিতে ছেঁড়ার চেষ্টা করছে, কিছুই লাভ হচ্ছে না। এক সময় টান প্রবল হলো। নিজাম সাহেব টেলিফোনের থাম ছেড়ে দিলেন। তার মনে হলো তিনি ঝড়ের বেগে ছুটে যাচ্ছেন। ভয়াবহ অবস্থা। মানুষ না ভূত এমন বিপদে পড়ে। নিজাম সাহেবের মাথার অপারেশন শেষ হয়েছে। নিউরোলজি সার্জেন্ট প্রফেসর ইফতেখারুল ইসলাম হাতের গ্লাভস খুলতে খুলতে বললেন, অপারেশন সাকসেসফুল হয়েছে বলেই আমার ধারণা। রোগীর বেঁচে যাওয়ার কথা। অবশ্যই 24 ঘন্টা পার না হলে কিছু বলা যাচ্ছে না, তারপরেও আমি আশাবাদী। চোখের মনিতে আলু ফেলে দেখলাম, রিফ্লেক্স অ্যাকশন হয়েছে। একজন ডাক্তার নিজাম সাহেবের চোখের মণিতে আলু ফেললেন। চোখের মণি বড় বড় হয়ে আছে। নিজাম সাহেবের ভূত তার শরীরের কাছেই বসে আছে। তিনি শরীরের ভেতরে ঢোকার তীব্র আকর্ষণ বোধ করছেন। কোন দিক দিয়ে ঢুকবেন বুঝতে পারছেন না। স্যার, নিজাম সাহেব চমকে তাকিয়ে দেখলেন মোতালেব চলে এসেছে। বোধহয় দৌড়ে এসেছে, হাঁপাচ্ছে। নিজাম সাহেব মোতালেবের দিকে তাকালেন। মোতালেব বলল, খামুকা বসে আছেন কেন? ঢুইকা পড়েন শরীরে। এরা তো মনে হয় আপনারে বাঁচাইব। ঢুইকা পড়েন, ঢুইকা পড়েন। কোন দিক দিয়ে ঢুকবো? চোখের মণি দিয়া ঢুইকা পড়েন। চোখের মণি দিয়া ঢোকাটাই সহজ। কিন্তু ভয় লাগছে তো। আপনি কি কষি খোকা নাকি? ভয় লাগতে আছে? ভাবির লগে দেখা হয়েছে? না। সে কি? ভাবি তো হাসপাতালের বারান্দায় লম্বা হইয়া পইরা আছে। হ্যাঁ, ফরিদা বারান্দায় পড়ে আছে। আর তার পাশে আপনার ছোট মাইয়াটা কি কান্নাকাটি না করতে আছে। মনে হয় বাপেরে খুব ভালোবাসে, খুব কাঁদতে আছে। খুব কাঁদছে? আরে যান যান, ঢুকে পড়েন, সময় নষ্ট আর করবেন না, তাড়াতাড়ি ঢুকেন। নিজাম সাহেব তার চোখের মণির ভেতর দিয়ে নিজের শরীরে ঢুকলেন। যে ডাক্তার চোখের মণির উপরে আলো ফেলছিল সে আনন্দিত গলায় বলে উঠল, রিফ্লেক্স অ্যাকশন ভালো হয়েছে স্যার। এদিকে দেখুন, চোখের মণি ছোট হচ্ছে। এই যাত্রায় মনে হয় টিকে গেল। ট্রাকের নিচের পড়েও বেচারা বেঁচে গেল। একেই বলে ভাগ্য। অভিনয় ও পাঠে ছিলাম আমি নিবেদিতা, দৈপায়ন এবং অরিন। নিজাম সাহেবের ভূত।